বেঙ্গল স্টেট চলছিল। ফাউন্ডার ছিল মুর্শিদ কুলি খান। ঠিক আছে। আর তারপরে আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি কোথায়? মীর কাসিম। মীর কাসিম। 1760 থেকে 1763 অব্দি। বলেছিলাম এ সাকসিড করেছিল কাকে? সাকসিডেড মীর মির্জাপুর। জাফর। হ্যাঁ, মীর জাফর। ফাইনালি এটা কি ছিল? মীর কাসিম হি against the against the policy of ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলিসির এগেন্সট ছিল। ঠিক আছে। কারণ কি, ও যেমন করে এত রেভিনিউ চাইতো, সেটা কোনো সময় একটা জাস্টিবল নয়। ঠিক আছে। তারপরে ঠিক করলো কি, ব্রিটিশ থেকে যদি তার সাথে যদি কোনো রকম স্ট্রাগল করতে হয় বা লড়াই করতে হয়, তার জন্য আর্মি লাগে। তো এ কি করলো? হি রিফর্ম ইন হিজ আর্মি অ্যান্ড ট্রেন দেম। আর্মিকে কি করলো? ট্রেনিং দিল। ঠিক আছে। তারপরে ভাবলো আর্মি শুধু ফাঁকা হাতে তো থাকলে তো হবে না। তাহলে একটা কাজ করি, বারুদের ফ্যাক্টরি কোথাও এস্টাবলিশ করি। তো তখন তো বিহার আর বেঙ্গল মোটামুটি একই ছিল। তো মুঙ্গের ডিস্ট্রিক্ট, বিহারের মুঙ্গের ডিস্ট্রিক্ট যেটা রয়েছে ভাগলপুরের পরে রয়েছে মুঙ্গের, জমুই আর ভাগলপুরের মাঝে। তো হি ফাউন্ডেড ক্যানন ফ্যাক্টরি at মুঙ্গের ডিস্ট্রিক্ট অফ বিহার। মুঙ্গের ডিস্ট্রিক্ট অফ বিহার। ঠিক আছে। বিহার থেকে মুঙ্গের ডিস্ট্রিক্টে ক্যানন ফ্যাক্টরি এস্টাবলিশ করলো। ঠিক আছে। হি অ্যাপয়েন্টেড হিজ আর্মি চিফ শামরুখ। আর্মি চিফ অ্যাপয়েন্ট করলো। তারপরে এটা বোঝা গেল কি, যেহেতু বেঙ্গলতে রয়েছে কে, ব্রিটিশ অকুপাই করা রয়েছে ব্রিটিশ এরিয়া। তো যদি এখানে ক্যাপিটাল থাকে, এখান থেকে যদি সব জিনিস মোবিলাইজ করি, তো ব্রিটিশ সব জেনে যাবে। সিক্রেসি বলে কিছু জিনিস থাকবে। সব থেকে আগে ক্যাপিটাল চেঞ্জ করি। চেঞ্জ দ্য হিজ ক্যাপিটাল ফ্রম মুর্শিদাবাদ টু মুঙ্গের। মুঙ্গের ক্যাপিটাল চেঞ্জ করলো। ঠিক আছে। যখনই ক্যাপিটাল চেঞ্জ করলো, তখন ব্রিটিশ তো এতটা বোকা ছিল না। ও বুঝে গেছে কি এর কিছু না কিছু একটা চালাকি করছে। মানে ব্রিটিশ বুঝে গেছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আন্ডারস্টুড দ্য অ্যাটাকিং মাইন্ড মীর কাসিম।
হ্যান্স ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওকে কি করলো, বলো যাও তোমার ছুটি, ঠিক আছে, মীর কাসিমকে ছুটি করে দিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন 1763 AD dethroned him from post of Nawab of Bengal। মানে কি? নবাবের পোস্ট থেকে ওকে কি করলো, বেদখল করে দিল, মানে সোজাসুজি সরিয়ে দিল। দেন মীর কাসিম shelter at court of সুজাউদ্দৌলা, সুজা নবাব অফ আবাদ। আবাদের নবাব কাছে গিয়ে শেল্টার নিল, কারণ এখান থেকে তো তাড়িয়ে দিল ব্রিটিশ। এখানে আরেকটা লাইন লিখে দাও, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাপয়েন্টেড অ্যাজ নবাব অফ বেঙ্গল, নবাব অফ বেঙ্গল। ঠিক আছে, মীর জাফরকে আবার আবার কি করলো, ঠিক আছে, কারণ ও বুঝে গেল একমাত্র ও রয়েছে, ও কোন রকম এসব তো কাজ করছিল না, ঠিক আছে দিতে পারছিল না টাকা মানলাম, কিন্তু অ্যাটাক করার তো কোনো প্ল্যান করছিল না, বুঝতে পারলে কিনা। বাস মীর জাফরকে কি করলো কি, আবার নবাব অফ বেঙ্গল করে দিল। ঠিক আছে, তো কোশ্চেন এরকম বলা হয় কি মীর কাসিম এখানে নিজেকে মনে করতো নবাব অফ বেঙ্গল, কিন্তু ব্রিটিশ তাকে নামিয়ে দিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার। তো কোশ্চেন কনফিউজিং একটু টার্ম থাকবে কোশ্চেন, কি মীর কাসিম কে ছিল, তো ওটা ওকে লিখতে হবে নবাব অফ বেঙ্গল। যদি বলা হয় বক্সারের যুদ্ধের সময় বেঙ্গলের নবাব কে ছিল, তাহলে মীর জাফর হবে। বাট যদি মীর জাফর আনসার না থাকে, অপশন যদি না থাকে মীর জাফরের, তাহলে কি করবে, মীর কাসিম করতে হবে বাধ্য হয়ে। বুঝতে পারলে কিনা? মুছবো উপরে, মুছবো, বলো। হ্যাঁ স্যার, পুরোটাই মুছে দিন। তাহলে নেক্সট যেটা নেওয়া হবে সেটা কি, মীর জাফর। মানে মীর জাফর দুবার হলো। ঠিক আছে, নেক্সট নবাব মীর জাফর এ থাকবে কত, 1763 থেকে 1765 সাল শতাব্দী। এর মাঝে কি হয়ে যাবে, 1764 সালে ব্যাটল অফ, ঠিক আছে, ব্যাটল অফ বাক্সার। এটা হবে ডিসিসিভ ভিক্টরি অফ দা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে উইথ কন্ট্রোল, ফুললি কন্ট্রোল অ্যান্ড গট দিওয়ানি রাইট। দেখো ডিসিসিভ ভিক্টরি, শুধু যদি ডিসিসিভ ভিক্টরি যদি বলা হয় তাহলে মাথায় রাখবে ওটা প্লাসি যুদ্ধ, কিন্তু যদি বলা হয় কি ডিসিসিভ ভিক্টরি উইথ কন্ট্রোল
টেরিটরি ওভার ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে বাক্সার যুদ্ধ হবে, মাথায় রাখবে এটা। ঠিক আছে। তো ব্যাটল অফ বাক্সার এর ব্যাপারে আর বেশি বলার দরকার নেই, আগে অনেকবার পড়িয়েছি। তো এদিকে ব্যাটল অফ বাক্সার মধ্যে কে ছিল? সুজাউদ্দৌলা ছিল। সুজাও দৌলা, মীর কাসিম, আর শাহ আলম। টু। আবাদ থেকে নবাব, আবাদের নবাব ছিল। এটা ছিল বেঙ্গলের নবাব, আর এটা মুঘল বাদশাহ। এগুলো দুজনেই ছিল নবাব। ঠিক আছে, নবাব। আর এটা ছিল মুঘল বাদশাহ। এদের জয়েন্ট আর্মি একসাথে, ঠিক আছে, জয়েন্ট আর্মি একসাথে আর্মি অ্যাটাক করলো কার উপর? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর। ঠিক আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাপোর্ট এদের সাথে হচ্ছিল ফ্রেঞ্চ। ঠিক আছে, ফ্রেঞ্চ, কিন্তু ফ্রেঞ্চের অস্তিত্ব মোটামুটি শেষ। ঠিক আছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ছিল, সরি, গভর্নর অফ বেঙ্গল, রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ। আর আর্মি চিফ যেটা ছিল হেক্টর মুনরো। ঠিক আছে, হেক্টর মুনরো। ফাইনালি এই যুদ্ধটা কি হলো? এই জয়েন্ট আর্মি কি হলো? লস হলো। কি হলো? জিতলো। আর জেতার পর ট্রিটি অফ এলাহাবাদ, 1765 এডিতে ট্রিটি অফ এলাহাবাদ। জেনারেলি এটা রয়েছে বিটুইন রবার্ট ক্লাইভ অ্যান্ড শাহ আলম, শাহ আলম সেকেন্ড। বাট এর মধ্যে অ্যাকচুয়ালি শুধু এরা নয়, শাহ সুজাউদ্দৌলাও ছিল। বাট সুজাউদ্দৌলা ছিল, বাট যদি কোশ্চেন পরীক্ষাতে আসে হয়তো সুজাউদ্দৌলা থাকবে না, কিন্তু মীর কাসিমের কোনো নাম নেই। ঠিক আছে, মীর কাসিমের কোনো নাম নেই। ঠিক আছে, এই দুটো ছিল। এখানে কি হলো? রেজাল্ট কি হলো? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গট দিওয়ানি রাইট ফ্রম শাহ আলম টু। দিওয়ানি রাইট কোথাকার? ওভার বিহার বেঙ্গল, বিহার বেঙ্গল এন্ড ওড়িশা। ঠিক আছে, বিহার বেঙ্গল এন্ড উড়িষ্যা, এই তিন জায়গাতে কি করলো? দিওয়ানি রাইট পেল। ক্লিয়ার? সেকেন্ড, এগুলো তো বলেছিলাম। আরো ডিটেলস যদি যাও তাহলে শাহ সুজার সাথেও হয়েছিল, সরি শাহ সুজা বলছি, সুজাউদ্দৌলার সাথেও একটা ট্রিটি হয়েছিল। ট্রিটি অনুযায়ী কি হয়েছিল? এলাহাবাদকে নিয়ে নেওয়া হয়েছিল, আর কৌশাম্বীকে নিয়েছিল, তাই না? আর দুটোকে নিয়ে তারপরে পরে কি করলো? তখন দিয়ে দিচ্ছিল শাহ আলম, আর শাহ আলম থেকে দিওয়ানি রাইট ছিল, পরে শাহ আলম থেকে নিয়ে আবার ওটা সুজাউদ্দৌলার কাছে বিক্রি করে দিল 50 লাখ টাকা।
বুঝতে পারলে কিনা? হ্যালো। বাট এগুলো দরকার নেই এখন, এগুলো অলরেডি আগে পড়ে দিয়েছি, সেই জন্য এসব দরকার নেই। মানে ব্রিটিশ এবার কি হয়ে গেল, এখন অব্দি নবাব অ্যাপয়েন্ট করতো মানে হেল্প করতো, এবার ডাইরেক্ট অ্যাপয়েন্ট করবে ব্রিটিশ। ঠিক আছে, মানে ব্রিটিশের প্রোটেকশনে থাকবে কে? নবাব। এর আগে নবাব যেটা ছিল ফ্রি ছিল। হ্যাঁ, ওকে প্রেসার দেওয়া হতো কি দেখো ভাই আমি তোমাকে পাপেট হয়ে কাজ করতে হতো, যেহেতু আমি তোমাকে নবাব করেছি তো তুমি আমার আমার কথা শুনবে। ঠিক আছে, বাট এইবার পাপেট নয়, এবার প্রোটেক্টেড নবাব হবে, বুঝলে কিনা? নাও, নবাব যেটা হবে সেটা কি হবে? অ্যাপয়েন্টেড অ্যান্ড প্রোটেক্টেড বাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বুঝলে কিনা? দুটোই কাজ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বুঝতে পারলে? এর আগে শুধু অ্যাপয়েন্ট করতো। তো এবার কে হলো নবাব? মীর জাফরের ছেলে, মীর জাফরের ছেলে। ঠিক আছে, নাজমুদ্দৌলা। উদ্দৌলা, এটা কে ছিল? সন অফ মীর জাফর। ঠিক আছে, মীর জাফরের ছেলে ছিল। 1765 থেকে 1765 থেকে 66 সাল অবধি শাসন করবে। ঠিক আছে, একে কি করলো? ব্রিটিশ বাই বেঙ্গল আর ব্রিটিশ গড বেঙ্গল ফ্রম হিম against rent of 50 লাখ পার ইয়ার। বলে কি এখানে ব্রিটিশকে দরকার কি ছিল? ব্রিটিশ চাইছিল না কখনো কি আমি কারো লুটছি। ঠিক আছে, ব্রিটিশ বলে দেখো তোমার খরচা উর্চা তো কিছু আর নেই, থাকলো না ইনকাম কিছু নেই, অলরেডি ডিভানি রাইট আমি পেয়ে গেছি। ঠিক আছে, মানে রেভিনিউ কালেকশন করার, তো বেটার এটা হয় তুমি কিভাবে নিজে চালাবে, তো 50 লাখ টাকা তোমাকে আমি দেবো, পুরো বেঙ্গল আমাকে দিয়ে অ্যানুয়াল রেন্ট হিসাবে তোমাকে দেবো, মানে আমি রেন্টে নিচ্ছি। ব্রিটিশ এটা বলছে কি আমি রেন্টে নিচ্ছি, কিন্তু তুমি জানো কি রেন্টে নেওয়ার পর তারপরে যা খুশি তাই করবে। ঠিক আছে, বেঙ্গলে যা ইচ্ছে তাই করবে। তারপরে নেক্সট যে নেওয়া হবে সৈফুদ্দৌলা। সৈফুদ্দৌলা, ঠিক আছে, সরি, সৈফুদ সৈফুদ্দৌলা, উদ্দৌলা। ঠিক আছে, নেক্সট নেওয়া, এটা 1766 থেকে শুরু করে 1770 সাল অব্দি শাসন করবে, 1766 থেকে 1770 অব্দি। ঠিক আছে, ব্রিটিশ রিডিউস পেনশন from 50 lakh to 12 lakh per year। মানে যেটা পেনশন দিত রেন্ট হিসাবে বা পেনশন হিসাবে, যা 50 লাখ টাকা প্রতি বছর হতো, তো এবারে
ব্রিটিশের সামনে কি বললো কি 12 লাখ টাকা দেবো যদি নেওয়ার ইচ্ছে আছে নাও, না হলে ওটাও বাদ। বুঝলে কি না? তারপরে এলো নেক্সট মুবারক উদ্দৌলা। এটা 1770 থেকে 1775 সাল অব্দি শাসন করে। আর এটা হয় লাস্ট নবাব অফ বেঙ্গল। ঠিক আছে, লাস্ট নবাব অফ বেঙ্গল। এর পেনশন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফার্স্ট রিডিউস দ্য পেনশন ফ্রম 12 লাখ টু 10 লাখ পার ইয়ার। ঠিক আছে, দেন in 1775 AD, Lord Warren Hastings, Lord Warren Hastings abolished post of Nawab। বেঙ্গল থেকে নবাবের পোস্টটা সরিয়ে দিল, কারণ কি তোমরা ভালো করে জানো কি বেঙ্গল থেকে গভর্নর জেনারেল পোস্ট হয়ে যায় রেগুলেটিং অ্যাক্ট স্যার। দিয়ে 1770। বলো। স্যার বলছি এখানে কি সেই ওই ডুয়েল গভর্নমেন্ট সিস্টেমটাকে রিডিউস করবে? ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম এখানেই হলো 1765 সালে, 1765 সালে গভর্নমেন্ট হলো ডুয়াল গভর্নমেন্ট ইন বেঙ্গল। ঠিক আছে, স্টার্টেড। এটাকে বলা হয় ডুয়াল গভর্নমেন্টকে বলা হয় ডিআরকি ইন বেঙ্গল। ঠিক আছে, ডিআরকি ইন বেঙ্গল। ঠিক আছে, ডিআরকি মানে ডুয়াল গভর্নমেন্ট যেটা হলো, এটা ইন্ড হলো কবে? 1772 এডি। ঠিক আছে, তাহলে স্যার এটা বাই রবার্ট ক্লাইভ রেগুলেটিং দ্বারা অ্যাক্ট করা, তাই তো? 1765 থেকে 17। লর্ড ক্লাইভ ডুয়াল গভর্নমেন্ট को আর স্টার্ট আর শেষ করলো ওয়ারেন হেস্টিংস রেগুলেটিং অ্যাক্ট দিয়ে। ঠিক আছে, ওয়ারেন হেস্টিং লাস্ট গভর্নর ছিল বেঙ্গলের, সেটাই ফার্স্ট গভর্নর জেনারেল হলো বেঙ্গল। ঠিক আছে, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। জেনারেল মানে তখন পাওয়ার তার কাছে চলে এসেছে, অনেকটাই পাওয়ার বোম্বে আর মাদ্রাসেও চলে এসেছে। ঠিক আছে, দ্যাট মিনস দ্য বোম্বে আর মাদ্রাসের গভর্নর যে থাকবে উনি রিপোর্ট করবে কাকে? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এটা ইন্ডিয়ান রেগুলেটিং রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে এটা পাস করেছিল বিল ব্রিটিশ পার্লামেন্ট থেকে, মানে অ্যাক্ট পাস হয়েছিল। সেই অ্যাক্ট অনুযায়ী এটা ছিল। সেই অ্যাক্ট অনুযায়ী 1774 সালে ক্যালকাটাতে সুপ্রিম কোর্টও এস্টাবলিশ করা হলো। সেই অ্যাক্ট অনুযায়ী গভর্নর অফ বেঙ্গল পোস্ট গভর্নর জেনারেল হয়ে গেল। সেই অ্যাক্ট অনুযায়ী কোর্ট অফ ডাইরেক্টর কে এস্টাবলিশ করা হলো, মানে কোম্পানির উপর ব্রিটিশ গভর্নমেন্টের একটা কন্ট্রোল স্টার্ট হলো। আর সেই অ্যাক্ট দিয়েই, মানে ইন্ডিয়ান রেগুলেটিং অ্যাক্ট 1773 দিয়ে সেন্ট্রালাইজেশন প্রসেস আরম্ভ হলো। কারণ কি গভর্নর জেনারেল পোস্ট মানে কি হলো, বেঙ্গল বেঙ্গলে যে গভর্নর জেনারেল হবে তার কাছে রিপোর্ট সাবমিট করবে বোম্বে আর মাদ্রাস। সেই কারণে সেন্ট্রালাইজেশন প্রসেস স্টার্ট হলো। আর যে সেন্ট্রালাইজেশন প্রসেস শেষ হবে 1833 সালে। আবার ইন্ডিয়াতে সেন্ট্রালাইজেশন প্রসেস আরম্ভ হবে 1861 সালে। আর যেটা হবে পুরো ফুল ডিসেন্ট্রালাইজেশন হবে 1937 সালে। ঠিক আছে, ক্লিয়ার? যদি এগুলো বুঝতে পেরেছো ভালো।
আর না বুঝতে পারলে তো বলো। হ্যালো। হয়েছে স্যার, হয়েছে। এই স্যার অ্যাক্ট গুলো কি কনস্টিটিউশনে পড়বো? কনস্টিটিউশনে পড়বে তোমাদের না? কেন পলিটি ক্লাস করোনি? কদিন করিয়েছিলাম না? না না স্যার, আমি তো হিস্ট্রি থেকে জয়েন করলাম না। আচ্ছা আচ্ছা। তাহলে যে করেছে তারা 32 পেজ মতন দিয়েছিলাম হিস্ট্রি, ওখানে এগুলো সব ডিটেলস পড়িয়েছে। তারপরে তো স্টপই হয়ে গেল। চলো, তাহলে এটা বেঙ্গলের ব্যাপারে তোমরা পড়লে, ঠিক আছে।